স্টেডিয়ামে আয়োজিত আজকের এই বিশাল জনসভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার সম্মানিত আমির জনাব আব্দুল জব্বার, মঞ্চে বসা সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশা এবং ধর্মের সম্মানিত ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত সহযোগিতাবৃন্দ, প্রিয় নারায়ণগঞ্জবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যারা মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে আমাকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জবাসী আপনাদের স্মরণ আছে, আমার অনেক আগে বাংলাদেশ জামাত ইসলামের একজন আমির ছিলেন এই নারায়ণগঞ্জের ওয়ার্ড থানার একজন দুর্দর্শ মহাসড়কের পাশে ৭২ ফুট লম্বা একটা ব্যানার, ইউটিউবে পাওয়া যাবে তো, সমস্যা নাই তো, ইউটিউবে তো পাওয়া যাবে। উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ। আরেকটা আমি দিয়েছি জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন ডিসিএসপি সাহেব আমার নামে কোর্টের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন। আমি অধ্যাপক গুলাম আহমদকে ফোন করতে চাই। আলহামদুলিল্লাহ, স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়াটাকে বিদায় নিয়েছেন, কিন্তু মাতারের সুযোগ হয়নি সরাসরি তাকে ফোন করা। এই অধ্যাপক গুলাম আহমদ সাহেবকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়, গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতা জুড়ে ছড়ি ঘুরাতে নাই, মানুষকে গুণ করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। এই কাজগুলো যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখেরাতে আদালতের একটা ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা তাদেরকে সুদে চড়া দিচ্ছেন। সেই সুরটা বাংলাদেশে বিভিন্ন দেশে বিদ্যমান সুদের মতো নয়, সেটা আগুনের মহাকুণ্ড। আল্লাহকে ভয় করুন, দাম্ভিকতা অহংকার পরিহার করুন, তওবা করুন, আগে মানুষ হন, তারপরে মুমিন হন। আমার কোনোদিন বলি নাই যে আল্লাহ মেহেরবানিতে এখানে লোকদের একটু কষ্ট হচ্ছে, যারা মিডিয়া ভাই তারা সামনে আসেন এই জন্য, তাই না? এখানে আবার লাভ করতে মাথায় বেঁধে কেউ কেউ হুকুম দিচ্ছে পিছন থেকে বসে যা, না, কেউ বসবে না এখানে। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, ধৈর্য ধরে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন। তারা তো আপনাদের কথাগুলো জাতির কাছে, বিশ্ববাসীর কাছে পৌঁছাবে। এই কাজ না করলে পৌঁছাবে কিভাবে? ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে বসুন, কথা শুনুন, যতটুকু দেখতে পারেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়া, বাংলাদেশ আমাদের প্রিয় জনগণের প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশে এই প্রশ্ন সম্পূর্ণ হয় 18 কোটি মানুষের দেশ একটা সাজানো ফুলের বাগান। ফুলের বাগানে এক জাতের গাছ দিয়ে ফুলের বাগান সাজানো হয় না, বাগানের মধ্যে বিভিন্ন জাতের গাছ থাকে। কোনো কোনো গাছে ফুল ফুটে, ওই ফুলটা দেখতেও সুন্দর, ঘ্রাণ তার চমৎকার। আবার কোনো কোনো বাগানে ফুল ফুটে কিন্তু ঘ্রাণটা অত চমৎকার না। আবার কোনো কোনো গাছের তার বৈশিষ্ট্য হলো ফুলও ফুটে না, ফুল যেটুকু ফুটে না, ফুলের কোনো ঘ্রাণ নাই, কিন্তু তার পাতাটা চমৎকার, এর নাম পাতা বাগান। এই তিন জাতের গাছ নিয়েই তো ফুলের বাগান। সুতরাং বাংলাদেশকে একটা ফুলের বাগান। আল্লাহ তাআলা যাদেরকে এখানে পয়দা করেছেন
মিলেমিশে তারা ওই সাথে বাংলাদেশ অধিবাসী অর্থাৎ বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন তিনি যে ধর্মেই হন না কেন তিনি এই দেশের একজন গর্বিত নাগরিক। বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, সাংবিধানিক অধিকার। কিন্তু আশ্চর্যের বিষয়, কষ্টের বিষয়, 54টা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছিল। এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছে। তারা প্রথমে পার্বত্য এলাকার লোকদেরকে উস্কাই দিল। নেতা বললেন বাংলাদেশে যারা বসবাস করে তাদের সকলের একমাত্র পরিচয় তারা বাঙালি, এখানে যারা পাঁচজন বাঙালি হয়ে থাকতে হবে। পার্বত্য চট্টগ্রাম বা এই কোটায় প্রতিবাদে বর্জন অস্থির হয়ে উঠল যে আমরা বাঙালি নই, আমরা পাহাড়ি। তিনি একটা বিভক্তি প্রথমে টেনে দিলেন। সেই যে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলো আজ পর্যন্ত আর শান্তি ফিরে আসে নাই। শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন হলো, তাদের হাতে 10,000 সামরিক কর্মকর্তা এবং আমাদের সৈনিক নিহত হলো, সাধারণ মানুষ নিহত হলো। এমনকি তারা নিজেদের মধ্যে আবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেদেরকে খুন করল। সেই যে খুন ধরা শুরু হলো, সেই খুন ধরাটা এখনো বন্ধ। তারপরে তারা কি বললেন যে বাংলাদেশ 2 ভাগে বিভক্ত, স্বাধীনতার পক্ষে একদম, বিপক্ষে একদম। এখানে জাতিকে আরেকবার মাস করা। স্বাধীনতার যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষই তার স্বাধীন, কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে কেউ কি জনসভা করে, রাস্তায় নেমে মিছিল করে, পত্রিকায় বিবৃতি দিয়ে অথবা কোন জায়গায় একটা বক্তব্য রেখে বলেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা মানি না? এমন কোন দলের নাম আপনারা জানেন? এমন কোন দল নাই। সবাই দেশের স্বাধীনতাকে মেনে নিয়েছে, স্বেচ্ছায় গ্রহণ করেছে, সানন্দে গ্রহণ করেছে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায়। কিন্তু যখন আপনি বিভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসা চাষ করেন, প্রতিহিংসা সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন, তখন তো এই জাতি আর অঙ্গমত হতে পারবে না এবং একটা বিভক্ত জাতি কখনো বিশ্বে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়াতে পারে। এরকম একটা বিভক্ত জাতিকে জাতির মাথার উপর টাকা থেকে অন্যদের খাওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া হবে, যা বাংলাদেশের জনগণ অত্যন্ত করুণভাবে গত 53 বা 54 বছর তারা প্রত্যক্ষ করেছে। আমার সম্মানিত ভাইরা, স্বাধীনতার মূল্যবোধ এবং পক্ষের সমিতি আমি জানি। স্বাধীন দেশে একজন নাগরিক, সংবিধান তাকে যে কয়টা মৌলিক অধিকার দিয়েছে সব কয়টি অধিকার এই দেশে নিশ্চিত হবে। শাসন ক্ষমতা যারা যাবে তাদের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এটা কোনো দয়া দান নয়। তার ভাষার অধিকার, তার সম্মান রক্ষার অধিকার, বিচার হওয়ার অধিকার, স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার, তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার, মানুষ হিসাবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, তার কাজের অধিকার, সবকিছু তার হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা। এই সমাজটা হবে বৈষম্যহীন, এই সমাজ হবে মানবিক, এই সমাজ হবে সমস্ত সমাজকে ধারণ করা, সমস্ত মানুষকে ধারণ করা সমাজ। কিন্তু তারা তা করেনি। তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল সব তারা ক্ষতিগ্রস্ত করেছে। 3টা মৌলিক সাংবিধানিক প্রতিষ্ঠান, একটি হচ্ছে আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান, যেটাকে আমরা বাংলা বলি। দ্বিতীয়টা হচ্ছে নির্বাহী, এটাতে পুলিশ আছে, সিভিল কোর্ট আছে, ফরেন পুলিশ আছে, এইগুলি আমাদের নির্বাহী। তৃতীয়টা হচ্ছে বিচার ব্যবস্থা, সবগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। একটাকে তারা জায়গা থাকতে দেয়, টুকরা টুকরা করে বিধ্বস্ত করছে। এমনকি সুপ্রিম কোর্টের বিচারক এজলাসে দাঁড়িয়ে তিনি বলতে পারেন যে আমি হচ্ছে শপথবদ্ধ রাজনীতিবিদ। লজ্জা! একজন বিচারক যখন শপথ নেন বিচারক হিসেবে, তখন তিনি বলেন যে আমি কারো প্রতি কোনো পক্ষ নিরপেক্ষ অবলম্বন করবো না, আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকবো, কারো প্রতি আমি অনুকম্পা দেখাবো না এবং কারো প্রতি আমি বিরাট নজর হবো না। যার যেটা পাওয়া না বিচার
বিচার বাংলাদেশের মানুষকে দেওয়া সম্ভব? হ্যাঁ, সেই বিচারকদের কেউ কেউ এদেশের নন্দিত গর্বিত মানুষগুলোকে ফাঁসির রায় দেওয়ার করে সংসদে গিয়ে বলতেন অমুককে আজকে ফাঁসি দিয়ে এসেছি, সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসেছি, মৌলানা নিজামীকে ফাঁসি দিয়ে এসেছি, আলী হাসান মুজাহিদকে ফাঁসি দিয়ে এসেছি, নাম ধরে ধরে বলতেন। তিনি একজন বিচারপতি, তিনি সংসদে যাবেন কেন? তার তো রাজ্য বিচারণ নন, এর বাইরে তো তার কোনো বিচারণ হওয়ার কথা না। তিনি যদি রাজনীতি করতে চান তাহলে বিচারকের আসনে রিজাইন করে আসা উচিত। সেই রাজনীতিবিদদেরকে আমরা দেখলাম বিচারক রাজনীতিবিদ এই গত 5 তারিখের পরে তারা পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় দিতে লাগলেন। তারা সিলেট সীমান্ত দিয়ে পার হওয়ার জন্য গিয়েছিলেন, কপাল বন্ধ, তারা যেতে পারেন না। জনতার জালে তারা আটকা পড়েছে। জনতা তাকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করলো, জিজ্ঞেস করলো জনাব আপনার নাম? তিনি বললেন আমার নাম শামসুদ্দিন চৌধুরী। তারা বললো আপনি কি আলমানি? তিনি বললেন যে আমি সেই বিচারক। আপনি এখন কোথায় আছেন? বললেন সম্ভবত ভারতে আছেন। বলে না তো শোনা, আপনি বাংলাদেশের জালে ধরা পড়েছেন। তখন তিনি কলকাতার দোষ পেয়েছিলেন, হায়রে গোপাল আপনাকে এই জঙ্গলের কলকাতায় শুনতে হবে কেন? এই কারণে তার অপকর্ম ছিল আকাশ ছিল। এই জন্য সাহসের সাথে বাংলাদেশে থাকার সাহস তিনি করেন। পালানোর পথ খুঁজেছিলেন, সেই পথ ধরতে গিয়ে তিনি আটকা পড়েছেন। এরকম অনেকে পালিয়েছে। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে নিয়ে দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আমার উস্কানি দেন, এইটাকে বাংলাদেশের মুক্তিবাদক মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিটা তাদেরকে নিতে হবে। দেশবাসী এর তাদের আমল সর্বধ্বংস বাংলাদেশ জাতিকে বলল বিভক্ত, এবং আমরা কি করতে চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করেন, যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থন আমরা এই দেশের মানুষের খেদমত করা, সেবা করার সুযোগ পাই, তাহলে সর্বপ্রথম আমরা হাত দেব শিক্ষা ব্যবস্থা। কারণ আমাদের শিক্ষা হচ্ছে কিরানি তৈরির শিক্ষা, আমাদের শিক্ষা বিজ্ঞানী তৈরির শিক্ষা নয়। যার কারণে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে যুগের পর যুগ সেখান থেকে অনেক শিক্ষিত মানুষ বের হচ্ছে, কিন্তু জাতিকে তারা কিছু দিতে পারে না, ভালো একটা সুযোগ উপহার দিতে পারে। কারণ ওই শিক্ষার ব্যবস্থা নেই। আবার যারা একটু শিক্ষিত হয়েছে তাদেরকে একটা নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেটে আসতে করে হাত তুলে এবং পকেট খালি করে, পকেট লুণ্ঠন করে, ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের মূল উদ্দেশ্যে বিদেশে তারা পাচার করে। 15.5 বছরে দেশ থেকে বিদেশে 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তারা দেশে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলছে, কারো কারো কথা আসলে মনে হতো পৃথিবীতে এই যুগের তাপসী রাখিয়া, কারো কথা আসলে মনে হতো তিনি বোধহয় হাসান বসু। কিন্তু এখন তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, আত্মগোপনে চলে যাওয়ার পরে, জেলে ঢোকার পরে এখন যেখানেই তাদের উপরে হাত পড়ছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে, সেখানে অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে। সরকারের কাছে আমাদের স্পষ্টতা, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সব ব্যবস্থা করে রাজ্যে কোষাগার ফেরত আনতে হবে।
বিশ্ববিদ্যালয় নাই, উচ্চতর কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নাই। কেন? 26 লক্ষ মানুষের এই নগরী, প্রায় 40 লক্ষ মানুষের এই জেলা, এই জেলা কেন বঞ্চিত হবে? আমরা দেখি যে কোন কোন জেলা মাত্র 3টা উপজেলার জেলা, সেখানে ইউনিভার্সিটি আছে, সেখানে মেডিকেল কলেজ আছে, উন্নততর হসপিটাল আছে, সেখানে কারিগরি প্রতিষ্ঠান আছে, সেখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে। 3 উপজেলার জেলায় যদি এটা হতে পারে, 40 লক্ষ মানুষ কি অপরাধ করেছে যে তাদের কেন হলো না? যারা গণতন্ত্র জমিদার নিয়েছিলেন তারা কি করেছে? তারা তাদের আমার কাছ থেকে এগুলো আদায় করেননি কেন? কারণ তাদের ধারণা ছিল জমিদারি টিকিয়ে রাখা, মানুষের উপর সন্ত্রাস করা এবং সাদাবাদী লুণ্ঠন দখলদারি চালিয়ে দেওয়া। তারা জনগণকে নিয়ে তাদের কোনো কর্মসূচি ছিল না, পরিকল্পনা ছিল না। সম্মানিত হয়ে এটা কিন্তু নারায়ণগঞ্জের দুর্ভাগ্য নয়, এটা সারা দেশের দুর্ভাগ্য। আমরা ইনশাআল্লাহ এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব, গরিব ধনী কোন বাপ বিচার করে না। ধনীর সন্তান তার পিতার টাকায় লেখাপড়া করবে, গরিবের সন্তান সরকারের টাকায় লেখাপড়া। কোন ছেলেরা কোন শিশু এটা আমরা শুনতে চাই না। এ শিশু এদেশে জন্মগ্রহণ করেছে, একে আমরা মানুষ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের সন্তানেরা লেখাপড়া করে যখন শিক্ষার মাঠ চুকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে, তখন একই সাথে তাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে, তেমনি তাদের জন্য উপযুক্ত কাজও চলে আসবে। একটা সন্তানকেও আর বেকারত্বের অভিশাপে ভুগতে হবে না। একটা দেশের 3টা ইন্ডাস্ট্রি যখন সমান্তরাল সামনের দিকে এগিয়ে যায় বিশ্ব সভ্যতায়, এই দেশ সোনালী গৌরবের শিখরে পৌঁছে যায়। ফার্স্ট ইন্ডাস্ট্রি হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি, মানব শিল্প। এরপরে শিল্প নাই, দুনিয়ার যত শিল্প আছে সমাজ শিল্পের আবিষ্কার করছে মানুষ, পরিচালনা করছে মানুষ, কর্মকর্তা হচ্ছে মানুষ, শ্রমিক হচ্ছে মানুষ, ক্রেতা হচ্ছে মানুষ। কাজে মানব শিল্প এবং মানব সম্পর্কে আগে গড়ে তুলতে হবে। 2 নম্বর শিল্প আছে ইলেকট্রোমেকানিক্যাল শিল্প। যেহেতু আমাদের দেশটা ছোট, দেশ আমাদের কম, এই জন্যে কৃষি জমিকে যেভাবে নষ্ট করা হচ্ছে এটা চলবে না। এখানে শিল্পের জন্য পার্টিকুলার পরিকল্পনা থাকতে হবে। প্রশস্ত জায়গা দখল না করে আকাশ দখল করে উপরের দিকে ওরা বাড়িকে এক্সটেনশন করে সেখানে আপনি ইন্ডাস্ট্রি কাজ করে এই জায়গাগুলোকে আপনি গণহত্যা করবেন না। আশ্চর্য না হয় আমাদের দেশের সয়েল ল্যান্ডকে জেনোসাইড করে আজকে জায়গা দখল করছে, আবার তার বর্জ্য দিয়ে নষ্ট করছে, আবার কৃষকেরাও নিজেরাও নষ্ট করছে অবৈজ্ঞানিক ভাবে। হিসাব নিকাশ ছাড়াই কেমিক্যাল সার ব্যবহার করতেছে, আবার কীটনাশক ব্যবহার করতেছে, পরে পরে মাটির জীবন শেষ করে দিচ্ছে। এগুলো তো সরকারের কোনো কর্মসূচি নাই। তারা কাঁধে আঙ্গুল দিয়ে দেখে কি হচ্ছে কি না, কিন্তু কিছু করে না। নদীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, এইগুলো পলি জমে এখন নাই, অনেকগুলো মরে গেছে। এখন নদীর বুকে এখন চাষাবাদ হয়। অথচ আমাদের মানব দেহে রক্ত সঞ্চালনের জন্য যেমন শিরা উপশিরা ধমনী এবং ক্যাপিলারি আছে, ঠিক আল্লাহ সৃষ্টি এই জমিনকে বাঁচিয়ে রাখার জন্য এই নদী নালা চ্যানেলগুলো হচ্ছে সেই রকমই রক্ত, জমিনের রক্ত প্রণালী, কিন্তু এগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। আমাদের রক্ত প্রণালী বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাকে আমরা মারা যাই, জমির রক্ত প্রণালী বন্ধ হয়ে গেলে জমি আসবে কিভাবে? এই নিয়ে কোনো গবেষণা নাই, কোনো পদক্ষেপ